নমস্কার। আজকে আমরা আমার কয়েকটা প্রশ্ন আছে জ্যোতিষের রাশি বিষয়টা নিয়ে। জ্যোতিষ সম্পর্কে আমার বিশাল কৌতূহল, আজ নয় বহুদিন ধরে। কিছু পড়াশোনাও করেছি জ্যোতিষ নিয়ে। যাই হোক, আমি কিছু পাইনি তাই বলে কেউ কিছু পাবেন না তা তো নয়। তবে জ্যোতিষ বিজ্ঞান নয়, আনুমানিক শাস্ত্র। একটা জিনিস অনুমান করে বিভিন্ন জিনিস দেখে মিলিয়ে দেওয়া হয়। এই যে রাশিগুলো করা হয়, এই রাশিগুলো কেন এই রাশির জাতক, সেই প্রশ্নটায় যাচ্ছি না। কাউকে বলা হলো সে মেষ রাশির জাতক, এবং সেখানে এও বলা হলো যে মেষের গুণাগুণগুলো মেষ রাশির জাতকের ভেতরে থাকবে। প্রথম কথা, জন্তু জানোয়ারের গুণাগুণ মানুষের মধ্যে কেন থাকবে আমি জানি না। ইনঅ্যানিমেট অবজেক্টের গুণগুলো যেগুলো আছে, কুম্ভ, তুলা, এগুলো রূপক ধরা যেতে পারে। রূপক দিয়ে করা, তুলা অত্যন্ত ব্যালেন্সড ক্যারেক্টার, এরমভাবে ব্যাখ্যা করে দিলে তবু মেনে নেওয়া যাবে। কিন্তু এই যে মেষ, ভেড়া, ভেড়া সম্বন্ধে কি বলা হয়েছে? ভেড়া সম্বন্ধে বলা হয়েছে অত্যন্ত সাহসী। আমি সাহসী ভেড়া একটাও দেখিনি। উদ্যোগী। আচ্ছা, ভেড়া উদ্যোগী এটা কি করে বোঝা গেল? ভেড়া কি উদ্যোগ করবে? যে ভেড়া এটা মেষের চরিত্র বলে লেখা আছে। ভেড়া উদ্যোগী, কি উদ্যোগ করবে সে? তা আমার জানা নেই সে কী উদ্যোগ করবে। স্বাধীন চেতা, এটাই বা বোঝা গেল কি করে? মানে মেষ রাশির মানুষ না হয় স্বাধীন চেতা হলো, তো ভেড়া স্বাধীন চেতা হবে কি করে? নেতৃত্ব দানে পটু। ভেড়া কাদের নেতৃত্ব দেয়? তাদের ভাগ্যে দুঃখ আছে। গড্ডালিকা প্রবাহ লোকে কথায় বলে, এটা একটা বাগধারা। গড্ডালিকা প্রবাহ, সে একজন ভেড়া যেদিকে যায় সেদিকে সবাই যায়, সে মৃত্যুর দিক হলো, কোনো অসুবিধা নেই। সেই নেতৃত্ব, গড্ডালিকা প্রবাহের নেতৃত্ব বোধহয় কাম্য না। এরপরে ধরুন আরেকটি জন্তু, তিনি বৃষ, মহাদেবের বাহন, ধর্মের ষাঁড় হয়, অনেক রকম ভক্তিভাব আছে তার সম্বন্ধে। বৃষরাশি অত্যন্ত নির্ভরযোগ্য। হ্যাঁ মশাই, ষাঁড় নির্ভরযোগ্য দেখেছেন কোনো দিন? আমি নির্ভরযোগ্য গরু দেখেছি, নির্ভরযোগ্য ষাঁড় দেখিনি। নির্ভরযোগ্য গরু দেখেছি, অন্যান্য প্রাণী দেখেছি, নির্ভরযোগ্য ষাঁড় আমি দেখিনি। বড়বাজারের মানে যারা এগুলো লিখেছিলেন, বড়বাজার বা পুরনো বাগবাজার অঞ্চলে ঘুরলে তারা টের পেতেন। ধীর স্থির, হ্যাঁ এমনিতে খুব শান্ত হয়ে ষাঁড় রাস্তা দিয়ে হাঁটে, একটু ধারে কাছে যান না শিং দিয়ে দেবে একেবারে। লক্ষ্যে অটল ষাঁড়, লক্ষ্যে অটল। ষাঁড়ের জাতক লক্ষ্যে অটল হতে পারে, ষাঁড় রাশির জাতক জানি না সেটা, কিন্তু এগুলোকে বলা হয়েছে ওই জন্তুর চরিত্র অনুযায়ী তার চরিত্র হবে। তো ষাঁড় লক্ষ্যে অটল হবে, এটা তো মানে বাচ্চারাও বিশ্বাস করবে না যে ষাঁড়ের আবার লক্ষ্যে অটল অন্য প্রাণী আছে, কিন্তু ষাঁড় নয়। আচ্ছা, আবার রাগ হলে অনমনীয়, সে সব প্রাণী তাই। ষাঁড়ের এটা, ষাঁড় একটু বেশি রাগী, ষাঁড়ের এটা বিশেষত্ব, এবং অত্যন্ত একগুঁয়ে। হ্যাঁ লোকে বলে ষাঁড়ের গুঁ, কথাটা বলি একটা মিলছে। কিন্তু নির্ভরযোগ্য, ধীর স্থির, লক্ষ্যে অটল, ষাঁড় সম্বন্ধে এই বাক্যগুলো কি মিলছে? আমার ক্ষুদ্র বুদ্ধিতে আসছে না। বলা হচ্ছে এই রাশি অনুযায়ী আপনি এরম হবেন। বৃশ্চিক, বৃশ্চিক সম্বন্ধে সব থেকে হাস্যকর আবেগপ্রবণ। বৃশ্চিক আবেগপ্রবণ, এটা কি ভাবে না রূপকে? বৃশ্চিকের চরিত্র অ্যানালিসিস করে, চরিত্র বিশ্লেষণ করে কি বিছে ভাবপ্রবণ আমার জানা নেই, আমি দেখিও নি। ভাবপ্রবণ কোনো বিছে, দার্শনিক বিছে, ভাবপ্রবণ বিছে, এসব আমি দেখিনি। রহস্যময়, কাঁকড়া বিছের
ছবিটা তো আঁকা হয়। কাঁকড়া বিছের মধ্যে কী রহস্য আছে আমি জানি না, হুল দিয়ে কামড়ালে টের পাওয়া যাবে। তো কাঁকড়া বিছে রহস্যময় আর দৃঢ় প্রতিজ্ঞ, না তাও না, সাপ যেরকম তাড়া করলে লক্ষ্যে আঘাত করার জন্য একদম মরিয়া হয়ে ওঠে, বিছের মধ্যে সেই ব্যাপারটা নেই। এটা অনেকই মানুষের মধ্যে আছে, যে বৃশ্চিক রাশির যিনি জাতক। কর্কট কাঁকড়া, ওর হচ্ছে বাইরেটা শক্ত ভেতরটা নরম, তা সে আমরা জানি। কাঁকড়ার শ্বাস অতি সুস্বাদু, নরমও বটে। সংবেদনশীল আবেগপ্রবণ, কাঁকড়া আবেগপ্রবণ। আচ্ছা, কাঁকড়ার মস্তিষ্কের আকার কতটুকু? যদি থেকে থাকে মস্তিষ্ক, তাহলে কাঁকড়া আবেগ থাকতে গেলে বেশ একটা ভালো রকম মস্তিষ্ক থাকা দরকার। কাঁকড়া আবেগপ্রবণ এই বোধহয় কোথাও লেখে না, একমাত্র জ্যোতিষশাস্ত্র ছাড়া। আমি জানি না সব জ্যোতিষ লিখেছেন কিনা, গোটা জ্যোতিষ তো পড়িনি, একটু একটু নেড়ে চেড়ে দেখেছি। কাঁকড়াকে বলা হয়েছে আবেগপ্রবণ, সংবেদনশীল। বাপরে, কাঁকড়া যদি সংবেদনশীল হয়, আঙুলটা বাড়িয়ে দিয়ে দেখবেন না দাঁড়ার সামনে, সংবেদনশীল প্রমাণ করে দেবে একেবারে। কুম্ভ এটা ভাবে বা রূপকে করা হয়েছে, এটা বেশ ভালোই জ্ঞান ভাণ্ডার। কুম্ভের মধ্যে জ্ঞানের বিষয়টা থাকে, জ্ঞান রয়েছে তার ভেতরে। কুম্ভর কথাটা বলাই যেতে পারে, পূর্ণ কুম্ভ, শূন্য কুম্ভ, এসব ব্যাপার। এটাকে রূপক হিসেবে মেনে নেওয়া যায়। ধনু লক্ষ্যভেদী, ধনুক লক্ষ্যভেদ করে না, লক্ষ্যভেদ করে তীর। তীরটা যদি বাঁকা হয় লক্ষ্যভেদ করবে না, তীরের পেছনের পালক যদি ঠিকমতো না থাকে লক্ষ্যভেদ করবে না। তো ধনু লক্ষ্যভেদী, এটা ধনুকের এই গুণটা মানুষের ভেতরে কীভাবে আসবে আমি জানি না, চেহারায় আছে আমি জানি। ভ্রুযোগ ধনুষাকারম বলা হয়েছে শিল্পশাস্ত্রে, তা সে তো হতেই পারে। কিন্তু আবার ধনুককে দূরদৃষ্টি সম্পন্ন, ধনুকই বলুন বা তীরই বলুন, দূরদৃষ্টি সম্পন্ন, দৃষ্টিই নেই তার দূরদৃষ্টি সম্পন্ন। দূরদৃষ্টিটা তো ঠিকমতো লক্ষ্যে ভেদ করবে, এই দূরদৃষ্টি যিনি ধনুক তীর ছুঁড়ছেন তার রাশি যা কিছু হতে পারে, এই ক্ষমতাটা তার। সুতরাং এটাকে লক্ষ্যে ভেদ করবে, এটা তার হতে পারে, কিন্তু এখানে কোনো মতেই বলা যাচ্ছে না দূরদৃষ্টি সম্পন্ন। মিথুন এটা রূপক, মিথুন রূপক হিসেবে ব্যবহার করা যেতে পারে। কন্যা নরম ভাবের, কন্যা, সব কন্যা কি নরম ভাবের? নারী মাত্রই কি নরম মনের মানুষ? আমরা দিল্লিতে দেখলাম তো কয়েকদিন আগে, গায়ে রং লাগা নিয়ে। তো সবাই নিশ্চয়ই নরম মনের নয়, একদম জেনারেলাইজ করে দেওয়া হয়েছে। তো কিছু রূপক হতে পারে, কিছু জিনিস রূপক দিয়ে তবু মিলিয়ে দেওয়া যায়, কিন্তু ষাঁড়, বৃষ, বৃশ্চিক, কর্কট, ধনু, এইগুলো তো রূপক দিয়ে মেলানো যাচ্ছে না। তাহলে এইসব রাশিরা, এইসব রাশির যারা অধিপতি, এইসব রাশির যারা জাতক, তাদের ভেতরে এই জিনিসগুলো, এগুলো তো কল্পনা, কল্পনার বাইরে কিচ্ছু নয়। আর এই আকাশে যে তারামণ্ডলগুলো ওঠে, বৃশ্চিক, এরকম তারামণ্ডল আকাশে আরও অনেক আছে আমাদের ছায়াপথ দিয়ে সীমিত অঞ্চলে। সে যাই থাক নাই থাক, কিন্তু এরা আমাদের উপরে প্রভাবই বিস্তার করবে কি করে? আর সারা জীবন আমাকে বিছের চরিত্র বয়ে বেড়াতে হবে কি করে, ষাঁড়ের চরিত্র বয়ে বেড়াতে হবে, এটা তো ভাবা যায় না। আর ওইসব অমানুষের চরিত্র মানুষে ইম্পোজড হবে, এবং সেটা বিশাল একটা শাস্ত্র, আমার মতো অজ্ঞ অশিক্ষিত মানুষ মেনে নিতে পারছে না। আপনারা যদি মেনে নিতে পারেন বা যুক্তি থাকে আমাকে জানাবেন, আমি কৃতকৃতার্থ হব। নমস্কার।